স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা। এরপরই জানাবো ইসরায়েলকে সমর্থন জানিয়ে বাইডেন প্রশাসনের মানবাধিকার লঙ্ঘন। তারপরেই থাকবে এবার জ্যামাইকায় আঘাত হানল ঘূর্ণিঝড় বেরিল। আরও জানাবো গাজায় শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে বিপজ্জনক চর্মরোগ। আর সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনকে সহায়তার কাঠামো মজবুত করতে ন্যাটোর তোড়জোড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে পুরো খবর। এক শীর্ষ কমান্ডার নিহতের ঘটনায় দখলদার ইসরায়েলের উপর রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নিহতদের প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে 100টি কাতিউসা রকেট ছুড়েছে সংগঠনটি। বুধবার ইসরায়েলের মারজুয়ানু দক্ষিণ লেবানিজ এলাকা সহ বিভিন্ন জায়গায় এই হামলা চালায় হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করায় ইসরায়েলের দখলকৃত গোলান হাইটসের 2টি স্থানে এসব রকেট ছোড়া হয়েছে। তারা আরও জানায়, হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি গোলান ডিভিশন হেডকোয়ার্টার নাফায় ব্যারাক এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা হেডকোয়ার্টারের কেইলা ব্যারাকে হামলা চালিয়েছে। ইসরায়েলি শত্রুরা লেবাননের উপকূলীয় শহর তায়াবে যে হামলা ও হত্যা চালিয়েছে সেটির জবাব হিসেবেই এই হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। এর আগে দখলদার বাহিনী ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অন্যতম জ্যেষ্ঠ কমান্ডার নিমার নাসের নিহত হন। তিনি হজ আবু নিমা নামেও পরিচিত। ইসরায়েলি হামলায় তার দেহরক্ষীও প্রাণ হারান। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এতে ফিলিস্তিনের পক্ষে যোগ দেয় লেবাননের শক্তিশালী এই গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধের শুরুতে হিজবুল্লাহর হামলা তীব্রতা কম থাকলেও গত কয়েক মাসে এটি বৃদ্ধি পেয়েছে। হামলা বাড়িয়ে দেওয়ায় হিজবুল্লাহর সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধের হুমকি দিয়ে আসছে ইসরায়েল। এদিকে ইসরায়েলকে সমর্থন দিয়ে বাইডেন প্রশাসন মার্কিন আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন সাবেক 12 মার্কিন কর্মকর্তা। খবরে বলা হয়, এই নিয়ে তারা মঙ্গলবার 2 জুলাই একটি যৌথ বিবৃতি দেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংস্থা গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে গত বছরের অক্টোবর থেকে গাজায় বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিদিন প্রাণ হারাচ্ছে শিশুসহ বহু সাধারণ মানুষ। প্রায় 9 মাস ধরে চলা এই বর্বরতায় এখনো পর্যন্ত 38,000-এর মতো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আর এই বর্বরতার শুরু থেকেই ইসরায়েলকে নগ্ন সমর্থন জানাচ্ছে দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরব হয়েছে সাবেক মার্কিন কর্মকর্তারা। চলমান হামাস ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতি বিরোধিতা করে যৌথ বিবৃতি প্রকাশ করেছে সাবেক 12 জন মার্কিন কর্মকর্তা। তারা সবাই ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরোধিতা করে প্রশাসন থেকে পদত্যাগ করেন। মঙ্গলবার প্রকাশিত যৌথ বিবৃতিতে সাবেক সরকারি কর্মকর্তারা বলেন, গাজায় চলমান যুদ্ধে সংগঠিত হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা অস্বীকার করা যাবে না। বিবৃতিতে তারা আরও বলেন, ইসরায়েলের প্রতি সমর্থনের মাধ্যমে বাইডেন প্রশাসন মার্কিন আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। একই সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে মার্কিন সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। তারা বলেন, পারিপার্শ্বিক চাপই এই পরিস্থিতির অবসান ঘটাতে পারে। বিবৃতিতে মার্কিন সরকারের প্রতি গাজায় অবিলম্বে জরুরি সহায়তা দিতে তহবিল গঠনের দাবিও জানানো হয়। এতে স্বাক্ষর করা ব্যক্তিদের মধ্যে মার্কিন পররাষ্ট্র দফতর, শিক্ষা বিভাগ, স্বরাষ্ট্র বিভাগ, হোয়াইট হাউস এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারাও আছেন। অবশ্য এই বিষয়ে বাইডেন প্রশাসন ও মার্কিন পররাষ্ট্র দফতরের কেউই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে ক্যারিবীয় কিছু দ্বীপে তাণ্ডব চালানোর পর এবার জ্যামাইকায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিল। স্থানীয় সময় বুধবার 3 জুলাই ঘন্টায় 215 কিলোমিটার বেগে বিপজ্জনক ক্যাটাগরি 4 ঘূর্ণিঝড়টি দ্বীপটির দক্ষিণ উপকূলে আঘাত হানে। এতে তীব্র বাতাসের সঙ্গে ক্যারিবীয় দেশটিতে প্রবল বৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে প্লাবিত রাস্তা, প্রবল বাতাসে উড়ে যাওয়া ছাদবিহীন ভবন দেখা যায়। দক্ষিণ সেন্ট এলিজাবেথ প্যারিসের গ্রামীণ কৃষক সম্প্রদায়ের বাসিন্দা অ্যামেও ওয়ালিংটনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, এটির আঘাত ভয়াবহ, সবকিছু শেষ হয়ে গেছে, আমি আমার বাড়িতে আছি, খুব ভয় পাচ্ছি। বিপজ্জনক এই ঘূর্ণিঝড়ের কারণে জ্যামাইকায় সতর্কতাও জারি করা হয়েছে। স্থানীয় সময় সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত
সান্ধ্যা আইন জারি করেছে কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস এর আগে জনসাধারণকে এই ঘূর্ণিঝড়কে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বানও জানিয়েছিলেন। তিনি বলেন, আপনারা যারা নিচু, বন্যা ও ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকায় অথবা নদীর তীরে অবস্থান করছেন, আমি তাদেরকে আশ্রয় কেন্দ্রে বা নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ করছি। বিবিসির খবরে বলা হয়, ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাতে এখনও পর্যন্ত 7 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে গ্রানাদায় 3 জন মারা গেছেন। সোমবার 1 জুলাই সবার প্রথমে দ্বীপটিতে বেরিল আঘাত করেছে। বাকি 4 জনের একজন সেন্ট ভিনসেন্ট এবং গ্রানাডাইন্সে এবং অন্য 3 জন উত্তর ভেনিজুয়েলার বাসিন্দা। এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বেরিলের তাণ্ডবে এখনও পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে সেন্ট ভিনসেন্ট এবং গ্রানাডাইন্সের প্রধানমন্ত্রী রালফ গনসালভেস বলেন, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সেন্ট ভিনসেন্ট এবং গ্রানাডাইন্সের উপর দিয়ে যাওয়া সময় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঘূর্ণিঝড় বেরিল। ইউনিয়ন দ্বীপের 90% বাড়িঘর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ওয়াফা এল-1 তার 7 সন্তানকে নিয়ে গাজায় তাঁবুতে থাকেন। সেখানে তার 5 বছরের বয়সী ছেলে ঘুমোতে পারে না। উদ্বিগ্ন এই মা বলেন, আমার ছেলে সারা রাত ঘুমাতে পারে না, সে সারা রাত তার শরীরে আঁচড় কাটে। গাজায় শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে এই বিপজ্জনক চর্মরোগটি। ছেলেটির পাজুড়ে সাদা ও লাল দাগ এবং শার্টের নিচে আরও অনেক দাগ রয়েছে। সে গাজার অনেকের মধ্যে একজন যারা ত্বকের সংক্রমণে ভুগছে, যার মধ্যে রয়েছে খোসপাসরা থেকে চিকেন পক্স, উকুন, ইম্পেটিগো, ফুসকুড়ি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে 1.5 লাখেরও বেশি মানুষ ফিলিস্তিনি অঞ্চলে তীব্র অস্বাস্থ্যকর পরিস্থিতির মধ্যে চর্মরোগে আক্রান্ত হয়েছে। এল-1 বলেন, আমরা মাটিতে বালিতে ঘুমাই, যেখানে আমাদের নিচ থেকে কীট বেরিয়ে আসে। তার পরিবার অন্য হাজারো পরিবারের সঙ্গে দেইর এল বালাহ শহরে কাছে সমুদ্রের ধারে একটি বালুকাময় স্থানে বসবাস করছে। তিনি এখন সংক্রমণ অনিবার্য বলে বিশ্বাস করেন, জানিয়ে বলেন, আমরা আমাদের বাচ্চাদের আগের মতো গোসল করাতে পারি না। জায়গাটি ধোয়া ও পরিষ্কারের জন্য আমাদের কাছে কোনো সুরক্ষা ও স্যানিটারি পণ্য নেই, কিছুই নেই। এমন পরিস্থিতিতে সেখানকার মা বাবারা তাদের সন্তানদের ভূমধ্যসাগরে গিয়ে গোসল করতে বলেন। যুদ্ধের ফলে যে দূষণ তৈরি হয়েছে তা মৌলিক সুযোগ সুবিধাগুলো ধ্বংস করেছে এবং রোগের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে 96,417টি খোসপাসরা ও উকুনের 9,274টি, চিকেন পক্সের 60,130টি, ত্বকের র্যাশের এবং 10,038টি ইম্পেটিগোর কেস নথিভুক্ত করা হয়েছে। দের এল বালাহ ক্যাম্পে একটি অস্থায়ী ক্লিনিক পরিচালনাকারী ফার্মাসিস্ট সামি হামিদের মতে, খোসপাসরা ও চিকেন পক্স উপকূলীয় ফিলিস্তিনি অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ক্লিনিকের 2 ছেলে তাদের হাতে পায়ে, পিঠে ও পেটে ছড়িয়ে থাকা প্রচুর ফোসকা ও দাগ দেখায়। হামিদ নিজেও বাস্তুচ্যুত। ঔষধের অভাবে তিনি চুলকানি প্রশমিত করেছেন। ছেলেদের ত্বকে ক্যালামাইন লোশন ঘষেন। তিনি বলেন, শিশুদের ত্বক গরম আবহাওয়া ও বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। গাজায় ডক্টরস উইদাউট বর্ডারের মেডিকেল কোঅর্ডিনেটর মোহাম্মদ আবু মুগাইদিসি বলেন, শিশুরা ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ তারা বাইরে খেলে যে কোনো কিছু স্পর্শ করে, না ধুয়ে যে কোনো কিছু খায়। তিনি আরও বলেন, গরম আবহাওয়া ঘাম ও ময়লা বাড়িয়ে দেয়, যা র্যাশ ও অ্যালার্জি সৃষ্টি করে। এগুলো চুলকালে সংক্রমণের কারণ হয়। মানুষ আর ঘরে বাস করছে না, সঠিক স্বাস্থ্যবিধিও নেই। ফার্মাসিস্ট হামিদ জানান, তার দল সম্প্রতি একটি অস্থায়ী স্কুল পরিদর্শন করেছে, যেখানে 50 জন শিক্ষার্থীর মধ্যে 24 জনের খোসপাসরার ছিল। আর এদিকে ইউক্রেন এখনও ন্যাটোর সদস্য পদ থেকে অনেক দূরে থাকলেও 2 পক্ষের মধ্যে সম্পর্ক ও সমন্বয় আরও নিবিড় হচ্ছে। বিশেষ করে ইউক্রেনের জন্য জোটের সদস্য দেশগুলোর সামরিক সহায়তা আরও কার্যকর করার লক্ষ্যে ন্যাটোকে কেন্দ্রীয় ভূমিকা দেওয়ার তোড়জোড় চলছে। সেই পথে অগ্রসর হতে এবার ন্যাটোর সদস্যরা কিয়েভে বিশেষ দূত পাঠানোর সিদ্ধান্ত নিল। বেসামরিক সেই কর্মকর্তা ইউক্রেনের জন্য রাজনৈতিক ও সামরিক সহায়তার ক্ষেত্রে সমন্বয়ের কাজ করবেন। খবর ডয়েচে ভেলের। আর আগামী 9 থেকে 11 জুলাই ওয়াশিংটনে ন্যাটোর 75 বছর পূর্তি উপলক্ষে শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের জন্য ন্যাটোর বিশেষ সহায়তা ও প্রশিক্ষণের মিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে ধরে নেওয়া হচ্ছে। প্রায় 1 দশক ধরে
কিয়েভে ন্যাটোর এক দপ্তর রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বেড়ে চলা অনিশ্চয়তার প্রেক্ষাপটে ইউক্রেনের জন্য ন্যাটোর সহায়তা স্তম্ভ আরও শক্তিশালী করতে নানা উদ্যোগ দেখা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতা এলে সেই সামরিক সহায়তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠতে পারে। তাই সামরিক জোট হিসেবে ন্যাটোর মাধ্যমে মজবুত কাঠামো গড়ে তুলে যুক্তরাষ্ট্রের একক সিদ্ধান্তের ক্ষমতা কিছুটা দুর্বল করার চেষ্টা চলছে। এখনো পর্যন্ত মার্কিন নেতৃত্বে কন্ট্রাক্ট গ্রুপের মাধ্যমে সেই সহায়তার ক্ষেত্রে সমন্বয় করা হয়েছে। ন্যাটো ইউক্রেনের জন্য আরও সহায়তা তোড়জোড় করছে। ট্রাম্প বরাবরই বলেছেন ক্ষমতায় এলে তিনি নাকি রাতারাতি ইউক্রেন সংকট সমাধান করবেন, তবে নিজের শান্তির ফর্মুলা নিয়ে তিনি বিস্তারিত কিছু বলছেন না এখনো। তবে সংবাদ সংস্থা রয়টার্স গত সপ্তাহে ট্রাম্পের দুই উপদেষ্টাকে উদ্ধৃত করে জানিয়েছে, ইউক্রেনকে মস্কোর সঙ্গে আলোচনা করতে বাধ্য করা হতে পারে। তা না করলে ট্রাম্প ইউক্রেনের জন্য সহায়তা বন্ধ করার হুমকি দিতে পারেন। ট্রাম্প নিজে অবশ্য বলেছেন তিনি রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মানতে রাজি নন। পুতিন ইউক্রেনে রাশিয়া নিয়ন্ত্রিত 4টি অঞ্চলের কর্তৃত্ব স্থায়ী করার বদলে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফস আন্দ্রি ইয়ারমাক বলেছেন, যুদ্ধ বন্ধ করার স্বার্থে ইউক্রেন কোনো আপোষ করে রাশিয়ার হাতে নিজস্ব ভূখণ্ড তুলে দিতে প্রস্তুত নয়। ওয়াশিংটন সফরে গিয়ে তিনি বলেন, তবে ন্যায্য শান্তি হাসিল করতে ইউক্রেনের যে কোনো পরামর্শ শুনতে প্রস্তুত। ইয়ারমাক আশা করেন দলমত নির্বিশেষে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা দিয়ে যাবে। শুধু ন্যাটো নয়, ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও ইউক্রেনের জন্য সহায়তার ক্ষেত্রে ঐক্যমতের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় বাড়ছে। ফ্রান্সের সংসদ নির্বাচনে উগ্র দক্ষিণপন্থী আরএন দল আরও সাফল্য পেলে সেই দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনকে কতটা সাহায্য করতে পারবেন সেই বিষয়ে নিশ্চয়তা বাড়ছে। ইউওর সবচেয়ে মস্কো ঘনিষ্ঠ দেশ হিসেবে হাঙ্গেরি 6 মাসের জন্য সভাপতিত্ব গ্রহণ করেছে। সে দেশের প্রধানমন্ত্রী ভিক্টর আরবান যুদ্ধ শুরুর পর প্রথম কিয়েভ সফর করেছেন। তিনি অনেকটা ট্রাম্পের সুরে ইউক্রেনের উদ্দেশ্যে যত দ্রুত সম্ভব রাশিয়ার সঙ্গে সমঝোতার লক্ষ্যে সাময়িক অস্ত্রবিরতির ডাক দিয়েছেন। জেলেনস্কি তাকে ইউক্রেনের নিজস্ব শান্তির উদ্যোগে সামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। দুই নেতার মধ্যে অতীতে বারবার সংঘাত দেখা গেছে। এখনকার খবর এ পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।